আগের দিন আমরা পুষ্টিটা শুরু করেছিলাম, তো পুষ্টিটাই কন্টিনিউ করছি। তাহলে পুষ্টির সংজ্ঞাটা কি? পুষ্টির একটা বড় সড়ো সংজ্ঞা আছে, সেখানে বলছে যে প্রক্রিয়ায় জীবেরা মানে উদ্ভিদরা খাদ্য উৎপাদন ও আত্তীকরণের মাধ্যমে এবং প্রাণীরা খাদ্য গ্রহণ, পরিপাক, শোষণ, আত্তীকরণ, বহিষ্করণ এগুলোর মাধ্যমে দেহের বৃদ্ধি, ক্ষয়পূরণ ও খাদ্যস্থ স্থৈতিক শক্তিকে ব্যবহারযোগ্য শক্তিতে রূপান্তর করে, তাকে পুষ্টি বলে। মানে সোজা কথায় বললে যে কোনো একটা জীব, উদ্ভিদ বা প্রাণী, তারা খাবার থেকে যে শক্তিটা পাচ্ছে সেই শক্তিটা বিভিন্ন যে জীবনের কাজে লাগাচ্ছে, সেই প্রসেসটা হচ্ছে, এক কথায় গোটা প্রসেসটা হচ্ছে পুষ্টি। এবার পুষ্টির একটু গুরুত্বটা জানবো যে কেন এই প্রসেসটা হচ্ছে। তাহলে পুষ্টির গুরুত্বের নাম্বার 1 পয়েন্ট হচ্ছে বৃদ্ধি, ক্ষয়পূরণ, জৈবিক ও বিপাকীয় কাজ চালানো। মানে আমরা এই যে জীবেরা ছোট থেকে বড় হচ্ছে, তো বৃদ্ধি যেটা, তো সেই প্রসেসে যে শক্তিটা দরকার বা মেন যেটা দরকার সেটা আমরা পাই এই পুষ্টি থেকে, খাদ্য থেকে। ঠিক আছে। তারপর হচ্ছে ক্ষয়পূরণ, মানে হচ্ছে আমাদের দেহের কোনো একটা জায়গা যদি কেটে যায়, তো সেই জায়গাটা কিছুদিন পর আবার সেটা পুরনো আকারে ফিরে আসে, তো এইটা হচ্ছে ক্ষয়পূরণ প্রসেস। তারপর হচ্ছে কি, যে বিভিন্ন জৈবনিক এবং বিপাকীয় কাজ, মানে আমরা যে এই যে হাঁটছি, চলছি, কথা বলছি, পড়াশোনা করছি, এগুলো সব কি? এগুলো সব আমাদের বাহ্যিক কাজ, এগুলো কিন্তু পাচ্ছি আমরা ওই পুষ্টি পদ্ধতির দ্বারা। আর কি, শুধু যে বাহ্যিক পদ্ধতি না ভেবে আমরা যদি ইন্টারনাল কাজগুলো দেখি, মানে আমাদের হার্ট সবসময় হার্ট বিট করছে, একটা সময়ও হার্ট থেমে নেই, এটা একটা ইন্টারনাল কাজ। তারপর কি, রক্ত সারাদিন পরিবাহিত হচ্ছে দেহের এক অংশ থেকে আর এক অংশে, তাহলে এগুলো হচ্ছে সব আমাদের এক্সটার্নাল ইন্টারনাল কাজ। তো এই সবগুলো কাজের মেন জায়গাটা মানে শক্তিটা আমরা কোথা থেকে পাচ্ছি? খাদ্য থেকে। আর খাদ্য থেকে শক্তি পাওয়ার এই টোটাল প্রসেসটা হচ্ছে আমার পুষ্টি। নেক্সট কাজ হচ্ছে যে রোগ প্রতিরোধ শক্তি গড়ে তোলা। এই যে আমরা খাবার খাচ্ছি, ফলে আমাদের নিজস্ব যে একটা রোগ প্রতিরোধ ক্ষমতা, সেটা গড়ে তুলতে সাহায্য করছে এই পুষ্টি পদ্ধতি। আর একটা কি, যে দেহ গঠনের জন্য খাদ্যের পরিপাক। আমরা যে খাদ্যগুলো খাই, কার্বোহাইড্রেট খাচ্ছি, প্রোটিন খাচ্ছি, ভিটামিন খাচ্ছি, তো সেগুলো কিন্তু ইনট্যাক্ট আমাদের শরীর কাজে লাগাতে পারে না। তাহলে এবার কার্বোহাইড্রেট জাতীয় খাদ্যটাকে কি করে? আমাদের দেহ বিভিন্ন পরিপাকের মাধ্যমে সেটাকে ছোট ছোট অণুতে ভাগ করে দিয়ে সেইগুলো পরবর্তীতে কাজে লাগায়। তাহলে এই হচ্ছে আমার পুষ্টি আর পুষ্টির গুরুত্ব। এবার যেটা পড়ব সেটা হচ্ছে যে উদ্ভিদের পুষ্টি। উদ্ভিদের পুষ্টি নিয়ে আজকে পড়ব। তাহলে উদ্ভিদের পুষ্টির প্রথমে বলি, উদ্ভিদের পুষ্টিকে দুভাগে ভাগ করা যায়। একটা হচ্ছে স্বভোজী পুষ্টি আর আরেকটা হচ্ছে পরভোজী পুষ্টি। তাহলে স্বভোজী বা অটোট্রফিক, পরভোজী বা হেটারোট্রফিক। এবার স্বভোজী মানে উদ্ভিদরা নিজেদের খাদ্য নিজেরাই তৈরি করতে পারে। কোন পদ্ধতিতে করতে পারে? আমরা জানি সালোক সংশ্লেষ বা ফটোসিনথেসিস। তাহলে উদ্ভিদকে কারোর ওপর খাদ্যের জন্য নির্ভর করতে হয় না। ঠিক আছে। এবার এই যে স্বভোজী পুষ্টিটা, তাহলে সব উদ্ভিদ কি নিজেরা নিজেদের খাদ্য তৈরি করতে পারে? পারে না। যে সমস্ত উদ্ভিদে ক্লোরোফিল রঞ্জক থাকে তারাই শুধুমাত্র খাদ্য তৈরি করতে পারে। তার মানে আমরা আরেকটা কি বলতে পারি, যে সমস্ত উদ্ভিদ না, শুধুমাত্র সবুজ উদ্ভিদ যাদের দেহে ক্লোরোফিল থাকে তারাই খাদ্য তৈরি করতে পারে, মানে সালোক সংশ্লেষ প্রক্রিয়ায় অংশগ্রহণ করতে পারে। এবার সবুজ উদ্ভিদ ছাড়াও আর কে? বিভিন্ন যে শৈবাল, তারা ফটোসিনথেসিসে করতে পারে, মানে খাদ্য তৈরি করতে পারে। এছাড়া মস, ফার্ন, যে ব্রায়োফাইটা, টেরিডোফাইটা আমরা জানি,
তারাও নিজেরা নিজেদের খাদ্য তৈরি করতে পারে। আর কে পারে? আর কিছু ব্যাকটেরিয়া আছে, তারা নিজেদের খাদ্য নিজেরা তৈরি করতে পারে। তো এই হলো স্বভোজী পুষ্টি। এবার এই যে স্বভোজী উদ্ভিদের যে স্বভোজী পুষ্টিটা, সেটাকে আর একটা নামও বলা হয়, তার নাম হচ্ছে হলজৈক পুষ্টি। হলজৈক পুষ্টিও বলা হয়ে থাকে। এখন এই স্বভোজী পুষ্টির দুটো পর্যায় আছে। সেই দুটো পর্যায় কি? নাম্বার 1 পর্যায় হচ্ছে সংশ্লেষ। তাহলে সংশ্লেষ মানে কি? সংশ্লেষ মানে হচ্ছে খাদ্য উৎপাদন। মানে সালোক সংশ্লেষ পদ্ধতিতে যে সবুজ উদ্ভিদেরা বা এরা যারা খাদ্যটা তৈরি করে, সেই পদ্ধতিটা হচ্ছে সংশ্লেষ। আর 2 নম্বর হচ্ছে আত্তীকরণ। আত্তীকরণ মানে যে খাদ্যটা আমরা সালোক সংশ্লেষ প্রক্রিয়ায় তৈরি করলো উদ্ভিদ, সেটা প্রোটোপ্লাজমে কি হবে? প্রোটোপ্লাজমে অঙ্গীভূত হবে, মানে কোষে কোষে ঢুকে যাবে। তাহলে সালোক সংশ্লেষের দুটো পর্যায়, একটা হচ্ছে সংশ্লেষ আর আত্তীকরণ। তাহলে গোটা সালোক সংশ্লেষটা বোঝা গেল। একটা হচ্ছে কি? এই স্বভোজী পুষ্টিটা হলো। তাহলে স্বভোজী পুষ্টি কি? যারা নিজেদের খাদ্য নিজেরা তৈরি করতে পারে। আর সবুজ উদ্ভিদ, শৈবাল, মস, ফার্ন আর কিছু ব্যাকটেরিয়া, এরা কি করতে পারে? এরা এই স্বভোজী পুষ্টির অন্তর্গত। আর স্বভোজী পুষ্টির দুটো পর্যায়, খাদ্য সংশ্লেষে খাদ্য উৎপাদন হয়, আর আত্তীকরণে প্রোটোপ্লাজমে সেই খাদ্যটা অঙ্গীভূত হয়। এবার তাহলে আমরা যদি স্বভোজী পুষ্টির উদাহরণ দিই, তাহলে কি বলবো? সমস্ত যে উদ্ভিদ, আম, জাম, কাঁঠাল যত আছে, সেই সব উদ্ভিদগুলো। আর কি? আর যে বিভিন্ন মস, ফার্ন, এগুলো সবাই কি করতে পারে? স্বভোজী পুষ্টি। নেক্সট যেটা, সেটা হচ্ছে পরভোজী পুষ্টি। তাহলে পরভোজী বা হেটারোট্রফিক নিউট্রিশন। হেটারোট্রফিক। এবার তাহলে পরভোজী মানে কি? পরভোজী মানে হচ্ছে যে এরা নিজেরা খাদ্য তৈরি করতে পারে না। কেন পারে না? কারণ এদের কোনো ক্লোরোফিল নেই। তো খাদ্য তৈরি করে না বলে এরা কি করে? খাদ্যের জন্য খাদ্য তৈরি করতে পারে না। আর খাদ্যের জন্য অন্যের ওপর নির্ভরশীল। তাহলে এই হলো পরভোজী, মানে অন্যের কাছ থেকে ভোজন করে, তাই এদের নাম পরভোজী। তো এবার এই যে উদ্ভিদের পরভোজী পুষ্টির যে প্রসেসটা, সেটা আবার বিভিন্ন রকম হয়। পরভোজী উদ্ভিদের পরভোজী পুষ্টিকে মেনলি ভাগ করা যায় 4 ভাগে। পরভোজী পুষ্টিকে আমরা ভাগ করব 4 ভাগে। নাম্বার 1, পরজীবীয় পুষ্টি। পরজীবীয় পুষ্টি, ইংলিশ টার্মগুলো হচ্ছে পরজীবীয় পুষ্টি বা প্যারাসাইটিক নিউট্রিশন। দ্বিতীয়টা হচ্ছে মৃতজীবীয় পুষ্টি বা স্যাপ্রোফাইটিক নিউট্রিশন। তৃতীয় হচ্ছে মিথজীবীয় পুষ্টি বা সিম্বায়োটিক নিউট্রিশন। আর 4 নাম্বার হচ্ছে পতঙ্গ ভুক। এবার প্রত্যেকটা নিয়ে একটু জেনে নিই। তাহলে পরজীবীয় পুষ্টি কাকে বলবো? পরজীবীয় পুষ্টি মানে হচ্ছে যেখানে একটা জীব, সেই জীবটা আর একটা জীবের ওপর, মানে একটা জীব আর একটা সজীব আশ্রয়দাতার থেকে পুষ্টিরস শোষণ করবে, করে জীবন ধারণ করবে। মানে একটা জীব আর একটা জীবের থেকে পুষ্টিরস শোষণ করে তার পুষ্টিটা সম্পন্ন করবে। এবার এই পরজীবীয় পুষ্টি বা পরজীবী উদ্ভিদদের আবার 2 রকম ভাগে ভাগ করব। একটা হচ্ছে
পূর্ণ পরজীবী, আর 2 নম্বর হচ্ছে আংশিক পরজীবী। তাহলে পূর্ণ পরজীবী কাদের বলবো? যারা এই আশ্রয়দাতার উপর সম্পূর্ণ নির্ভর করবে, সম্পূর্ণ নির্ভরশীল। আর আংশিক পরজীবী কাদের বলবো? যারা আংশিক নির্ভরশীল। তাহলে বোঝা গেল। তাহলে পরজীবীয় পুষ্টিটা হচ্ছে যেখানে একটা জীব আর একটা জীবের ওপর ডিপেন্ড করে থাকবে, সেটা হচ্ছে পরজীবীয় পুষ্টি। এবার সেই পরজীবীয় পুষ্টিটাকে দুভাগে ভাগ করব। একটা হচ্ছে পূর্ণ পরজীবী, যারা আশ্রয়দাতার ওপর পুরোপুরি নির্ভরশীল, মানে আশ্রয়দাতা না থাকলে তারা মরে যাবে, সেটা হচ্ছে কি পূর্ণ পরজীবী। আর সেকেন্ড ওয়ান হচ্ছে আংশিক পরজীবী, মানে আশ্রয়দাতার ওপর যার কাছে সে আশ্রয় নেবে সেখানে সে আংশিকভাবে নির্ভর করবে আশ্রয়দাতার ওপর। তারপরে কি? তারপর হচ্ছে মৃতজীবীয় পুষ্টি। মৃতজীবীয় পুষ্টিটা কি? যে পদ্ধতিতে বা যে পুষ্টি প্রক্রিয়ায় কি করবে, উদ্ভিদরা মৃত, পচা, গলা, ঠিক আছে, যে বিভিন্ন জৈবিক পদার্থ আছে, মেনলি মৃত পদার্থ আর জৈবিক পদার্থ মানে ভেজা কাঠ বা ভিজে চামড়া, এগুলো থেকে যখন নিজেদের পুষ্টিরস শোষণ করবে সেটাকে বলা হবে মৃতজীবীয় পুষ্টি, মানে মৃতদেহ থেকে পুষ্টি সম্পন্ন করছে, তাই এদেরকে বলা হবে মৃতজীবীয় পুষ্টি। তারপরেরটাই কি? তারপরেরটা হচ্ছে মিথজীবীয় পুষ্টি। মিথজীবীয় পুষ্টিটা কি? সেখানে হচ্ছে দুটো ভিন্ন প্রজাতির জীব একে অপরের সাথে সহাবস্থান করবে। দুটো ভিন্ন প্রজাতির জীব একে অপরের সাথে সহাবস্থান করবে, দিয়ে দুজনেই উপকৃত হবে, ঠিক আছে। তার মানে দুটো ভিন্ন প্রজাতির জীব একসাথে সহাবস্থান করবে, একসাথে থাকবে এবং দুজনেই উপকৃত হবে, এটা হচ্ছে কি মিথজীবীয় পুষ্টি। তো এটাকেও আবার দুভাগে ভাগ করা যায়। একটার নাম হচ্ছে ব্যতিহারী, আর একটা হচ্ছে সহভোক্তা। তাহলে ব্যতিহারীটা কি? ব্যতিহারীটা হচ্ছে যে দুটো জীব পরস্পর সহাবস্থান করবে, আর কি তাদের দুজনের পুষ্টিটা একটা প্রসেসেই হবে, মানে একটা পুষ্টি সম্পন্ন হবে, তারা হচ্ছে ব্যতিহারী। আর সহভোক্তাটা কি? সহভোক্তাটাও দুটো জীব থাকবে, তারা সহাবস্থান করবে, তারা দুজনেই উপকৃত হবে, কিন্তু তাদের দুজনের আলাদা আলাদা পুষ্টি পদ্ধতি থাকবে। ব্যতিহারীতে দুজন মিলে একটা পুষ্টি পদ্ধতি, আর সহভোক্তাতে দুজন মিলে দুটো পুষ্টি পদ্ধতি চালনা করবে, সবারটা নিজের নিজের আলাদা, তো সেটা হচ্ছে সহভোক্তা। আর লাস্টে হচ্ছে কি? লাস্টে হচ্ছে পতঙ্গ ভুক। পতঙ্গ ভুক মানে হচ্ছে কিছু উদ্ভিদ আছে, তারা তাদের পুষ্টির জন্য কি করে, বিভিন্ন পতঙ্গকে ধরে সেই পতঙ্গের দেহ থেকে পুষ্টিরস বা নাইট্রোজেনের চাহিদা পূরণ করে। তারা হচ্ছে কি পতঙ্গ ভুক, নাইট্রোজেনের চাহিদা পূরণ। মানে কিছু উদ্ভিদ আছে যারা কি করে, তাদের নাইট্রোজেনের অভাবটা পূরণ করার জন্য তারা বিভিন্ন ট্র্যাপ তৈরি করে সেখানে সব পতঙ্গদের ধরে নেয়, দিয়ে সেই পতঙ্গের দেহ থেকে পুষ্টিরস শোষণ করে, ঠিক আছে। তাহলে এই হলো আমার উদ্ভিদের পরভোজী পুষ্টির টাইপস। তো এবার একটা ইম্পর্টেন্ট আছে, সেটা হচ্ছে সব এক্সাম্পলসগুলো আমাদের জানতে হবে। তাহলে স্বভোজী উদ্ভিদদের উদাহরণগুলো আমরা একটু জেনে নেব। তাহলে স্বভোজীর মধ্যে আমরা কি বলবো? মস, ফার্ন, আম, জাম, যত উদ্ভিদ আছে আমাদের চোখে বেশিরভাগ যত দেখি তারা সবাই হচ্ছে স্বভোজী। নেক্সট হচ্ছে পরভোজী, আমরা আসবো এবার। তাহলে পরভোজীর মধ্যে ফার্স্টেই পড়েছি হচ্ছে নাম্বার 1
পরজীবী। ওকে, তাহলে পরজীবীর আবার দুটো পড়েছি, একটা কি পড়েছি পূর্ণ, আর একটা বললাম আংশিক। তো এবার পূর্ণ পরজীবীর এক্সাম্পলস পড়ব। তাহলে পূর্ণ পরজীবীর এক্সাম্পলস কি? পূর্ণ পরজীবীর এক্সাম্পলস হচ্ছে র্যাফলেশিয়া। এবার র্যাফলেশিয়াটা নিয়ে একটু যদি বলি, তাহলে র্যাফলেশিয়াটা হচ্ছে ওয়ার্ল্ডের বা পৃথিবীর সব থেকে বড় ফুল। ওকে, এটা একটু জানার জন্য বলছি। তো র্যাফলেশিয়াটা হচ্ছে সবচেয়ে বড় ফুল। তো এইটার ক্ষেত্রে কি হয়, এই ফুলটার, এই র্যাফলেশিয়া ফুলের কোনো মূল, কাণ্ড, পাতা এসব কিছু থাকে না। এই র্যাফলেশিয়া ফুলের বিশাল বড় একটা ফুল, তার শুধু 5টা পাপড়ি থাকে, দিয়ে সেটা, এই র্যাফলেশিয়া ফুলটা একটা অন্য জীবের ওপর জন্মায়। তো সেই যে জীবের ওপর জন্মায় সেই জীব থেকে সেই জীবের ওপর টোটালি ডিপেন্ড করে থাকে। তো তাই জন্য এর নাম কি পূর্ণ পরজীবী। তো র্যাফলেশিয়াটা হচ্ছে সব থেকে বড় ফুল। এই একটা ফুলের ওজন প্রায় 10 কেজি। একটা ফুলের ওজন প্রায় 10 কেজি, তার মানে কতটা বড় ফুল। কিন্তু এই ফুলটা কি করে, এ যার ওপর জন্মায় তার ওপর টোটালি ডিপেন্ড করে থাকে। তো এটা হচ্ছে এর বৈশিষ্ট্য। এবার যদি আংশিক পরজীবী বলি, তাহলে তার উদাহরণ হচ্ছে শ্বেতচন্দন। শ্বেতচন্দনটা কি? শ্বেতচন্দনটা একটা উদ্ভিদ অবশ্যই। তো সেই উদ্ভিদটা কি করে, সে যার থেকে পুষ্টি সংগ্রহ করে তার কাছে কিন্তু সে টোটালি ডিপেন্ডেন্ট নয়, আংশিকভাবে তার কাছে ডিপেন্ড। র্যাফলেশিয়া বা স্বর্ণলতাও হবে, স্বর্ণলতা আর একটা উদ্ভিদ, এটা হচ্ছে আংশিক পরজীবীর এক্সাম্পল হচ্ছে শ্বেতচন্দন। আচ্ছা, তারপরে আমরা নাম্বার 2-তে আসবো। নাম্বার 2-তে হচ্ছে মৃতজীবী। তাহলে মৃতজীবী মানে বললাম যারা মৃত, পচা, গলা এখান থেকে পুষ্টি শোষণ করে তারা হচ্ছে মৃতজীবী। তাহলে মৃতজীবীর এক্সাম্পল কি? মৃতজীবীর এক্সাম্পল হচ্ছে সমস্ত যে মিউকর, ইস্ট, পেনিসিলিয়াম, এগুলো আমার কি, এগুলো আমার সব হচ্ছে, বা ব্যাঙের ছাতা যেটা অ্যাগারিকাস হচ্ছে ব্যাঙের ছাতা। তাহলে সেগুলো আমরা জানি, সেগুলো কি করে, সেগুলো পচা বা কোনো ভেজা স্যাঁতসেঁতে জায়গার উপর জন্মায় আমরা জানি। তো সেখান থেকে তারা পুষ্টিরস শোষণ করে। তো এবার এগুলো সবই হচ্ছে অপুষ্পক। ওকে, অপুষ্পক। তো তাহলে এটার এক্সাম্পল, এগুলো হচ্ছে অপুষ্পক। আর সপুষ্পক যদি এক্সাম্পল নিই তাহলে হচ্ছে মনোট্রপা বলে একটা উদ্ভিদ আছে। সেই মনোট্রপা উদ্ভিদটা হচ্ছে সপুষ্পক, কিন্তু তারা ওরকম মৃত, পচা, গলা বা ভেজা স্যাঁতসেঁতে জায়গায় পাওয়া যায়। তো তার জন্য এটা হচ্ছে মৃতজীবী। মনোট্রপা সপুষ্পক উদ্ভিদ হচ্ছে মনোট্রপা, আর এগুলো সব হচ্ছে অপুষ্পক। 3 নম্বরে আছে হচ্ছে মিথজীবী। মিথজীবী মানে হচ্ছে যে দুটো জীব পরস্পর সহাবস্থান করে, পরস্পর একসাথে থাকে, কিন্তু তাদের দুজনেই উপকৃত হয়। এবার তার মধ্যে দুটো পড়েছি, একটা হচ্ছে ব্যতিহারী আর 2 হচ্ছে সহভোক্তা। তো ব্যতিহারীর এক্সাম্পলে আমরা কি পাবো? ব্যতিহারীর এক্সাম্পলে আমরা পাবো হচ্ছে লাইকেন। লাইকেনটা কি? লাইকেনটা হচ্ছে এমন একটা জীব যেটা দেখতে একটা ফুলের মতো হবে, দেখতে জাস্ট একটা ফুলের মতো, কিন্তু যদি আমরা লাইকেনের স্ট্রাকচার দেখি তখন দেখব সেই লাইকেনের মধ্যে কি থাকে,
এরকম মানে লাইকেনটা হচ্ছে শৈবাল আর ছত্রাকের মিলিত সহাবস্থান। কিসের? শৈবাল, তাহলে হচ্ছে ছত্রাক আর শৈবাল এই দুটো মিলিত হয়ে তৈরি করে কি? লাইকেন। এইবার যখন আমরা লাইকেনটা দেখব তখন সে নিজে দেখতে একটা মনে হবে একটাই স্ট্রাকচার, কিন্তু আমরা যদি ইন্টারনাল স্ট্রাকচার দেখি তখন দেখব এইখানে এই যে দুটো স্তর, এই দুটো স্তর হচ্ছে ছত্রাকের, এই দুটো স্তর হচ্ছে ছত্রাকের, আর মাঝখানে থাকে কি? মাঝখানে থাকে হচ্ছে শৈবাল। এবার কি করে ছত্রাকরা? তারা কিন্তু নিজেরা খাদ্য তৈরি করতে পারে না, আর শৈবালরা কিন্তু খাদ্য তৈরি করতে পারে। এবার এই শৈবাল আর ছত্রাক, তো শৈবালটা কি করে? শৈবাল পোর্শনগুলো খাদ্য তৈরি করে, আর ছত্রাক পোর্শনগুলো কি করে? তাদেরকে কোনো একটা বেসে অ্যাটাচমেন্টে সাহায্য করে, মানে গাছটাকে ধরে রাখতে সাহায্য করে। ওকে, তাহলে লাইকেনটা কি? লাইকেনটা আমার হলো শৈবাল আর ছত্রাকের সহাবস্থান। তো দেখতে একটা হলেও তাদের ইন্টারনাল স্ট্রাকচার যখন আমরা দেখব তখন দেখব যে দুটো ছত্রাকের স্তর আছে, আর মাঝখানে এই সেলগুলো হচ্ছে শৈবালের। তাহলে শৈবাল পোর্শনটা কি করে? শৈবাল পোর্শনটা খাদ্য উৎপাদন করে, আর ছত্রাক পোর্শনটা কি করে? এই স্ট্রাকচারটাকে ধরে রাখতে সাহায্য করে। ঠিক আছে, দিয়ে দুজন মিলে, তাহলে যদি শৈবালটা না থাকে তাহলে ছত্রাকটা থাকতে পারবে না, তাই এদেরকে বলা হচ্ছে ব্যতিহারী, মানে দুজন মিলে একটাই পুষ্টি সম্পন্ন করে। আর সেকেন্ড যেটা আছে সেটা হচ্ছে সহভোক্তা। তো সেখানে কি হচ্ছে? সেখানে আমরা পাবো রাসনা, রাসনা বা গজ পিপুল, এই যে উদ্ভিদগুলো আছে সেই উদ্ভিদগুলোতে একসাথে থাকে কিন্তু দুজনের পুষ্টি আলাদা, তাদের আমরা বলবো সহভোক্তা। আর 4 নম্বরে আছে আমাদের হচ্ছে পতঙ্গভুক। তো পতঙ্গভুকটা ভীষণ ইন্টারেস্টিং। পতঙ্গভুক মানে হচ্ছে উদ্ভিদরা যখন পতঙ্গকে খাবে সেটা হচ্ছে পতঙ্গভুক। তো তার এক্সাম্পল কি? তার এক্সাম্পল হচ্ছে কলসপত্রী বা সূর্য শিশির, এগুলো। তো সেটা খুব ইন্টারেস্টিং। তো কলসপত্রী যে উদ্ভিদগুলো থাকে সেই কলসপত্রী উদ্ভিদে কি হয়? এইরকম এক পাতার সাথে এইরকম একটা পোর্শন থাকে, দেখাই। তাহলে এইরকম পাতার মধ্যে এই যে এটা এখান থেকে এখানে একটা পাতা থাকবে, এখানে যদি একটা পাতা হয়, ওকে, তো পাতার প্রান্ত থেকে এরকম ভাবে একটা কলসির মতো স্ট্রাকচার ফর্ম করবে। ওকে, তো এই স্ট্রাকচারটার মধ্যে এই যে এই পোর্শনটা, এটা হচ্ছে এইটা ঢাকনা, লিড। ওকে, এবার যখন সেই সব গাছগুলোতে পতঙ্গ আসে, উদ্ভিদগুলো কি করে? এইখানটায় একটা আঠালো অংশ থাকে, এই কালারফুল একটা স্ট্রাকচার দেখে ইনসেক্টরা অ্যাট্রাক্ট হয়, ঠিক আছে, আকর্ষণ অনুভব করে, দিয়ে এই পোর্শনে আসে। যেই এখানে আসে তখন, যেই এটার মধ্যে ইনসেক্টগুলো আসে তখন উদ্ভিদটা কি করে? এই ঢাকনা দিয়ে এটা বন্ধ করে দেয়, দিয়ে ইনসেক্টগুলো এই ভেতরের অংশে পড়ে যায়। তো এইভাবে কি করে? দিয়ে ওরা ট্র্যাপ করে নেয়, এটাকে বলা হচ্ছে ট্র্যাপ। মানে এটার মধ্যে দিয়ে উদ্ভিদগুলো এই অংশে ঢুকে যায়, দিয়ে সেই উদ্ভিদগুলো, এটার নাম হচ্ছে কলসপত্রী, মানে পাতাটা যখন কলসির আকার ধারণ করে, কলসপত্রী। আর একটা হয় সূর্য শিশির। তো সেই ফুলটা সূর্যমুখীর মতো কিছুটা দেখতে। তো সেই ফুলের চারপাশে একদম শিশিরের কণা যেরকম পাতার মধ্যে লেগে থাকে সেই রকম লেগে থাকে, মনে হবে দেখে শিশির, কিন্তু সেগুলো হচ্ছে আঠালো পদার্থ।
তো সেই আঠালো পদার্থগুলো দিয়ে ট্র্যাপ তৈরি করে। সেই আঠালো পদার্থগুলোতে এসে যখন পতঙ্গগুলো আসে, তখন সেই পতঙ্গগুলোকে উদ্ভিদটা খেয়ে নেয় বা সেই পতঙ্গটাকে মেরে ট্র্যাপে ফেলে দেয়, দিয়ে সেই ট্র্যাপ থেকে পুষ্টি শোষণ করে। তাহলে এই হলো আমার উদ্ভিদের সব পুষ্টি আর তার টাইপস আর এক্সাম্পলস। তাহলে প্রত্যেকটার এক্সাম্পলস আমাকে জানতে হবে আর এগুলো পড়তে হবে।